আমরা এসএলএসটি 2025-এর নিউক্লিয়ার ফিজিক্স ক্লাস শুরু করছি। আমরা এখানে নিউক্লিয়াসের বেসিক প্রপার্টিজগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে নিউক্লিয়াস জিনিসটা কি আমরা সবাই জানি। সেন্টার, একটা অ্যাটমকে তুমি যদি এইভাবে কল্পনা করো, যেখানে একটা ইলেকট্রন রয়েছে আর এখানে একটা সেন্টার রয়েছে, এখানে কি আছে? এখানে প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে নিউক্লিয়াস মানে আমরা সেন্টার অফ অ্যাটম এটা কল্পনা করলাম। নিউক্লিয়াসের রেডিয়াস কীরকম হয়? নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে অর্ডার অফ ফেমটোমিটার, মানে 10⁻⁻⁻। অ্যাটমিক রেডিয়াস কত? তাহলে তোমরা কল্পনা করতে পারবে যে কত ছোট হয় নিউক্লিয়াস। অর্ডার অফ অ্যামস্ট্রং, 10⁻⁻10 মিটার। তার মানে ব্যাপারটা হচ্ছে নিউক্লিয়াসকে তুমি যদি 1 সেন্টিমিটার, মানে একটা ছোট্ট মার্বেলের মতো কল্পনা করো, একটা মটরশুঁটির মতো কল্পনা করো, মটরশুঁটির থ্রেড হয়েছে, ঠিক আছে, মটরশুঁটিই কল্পনা করো না কেন, তো তাহলে অ্যাটমের সাইজ সেক্ষেত্রে প্রায় 30-40 মিটার, মানে একটা 100 মিটারের দৌড়, মানে একটা মাঠের অর্ধেক, একটা ক্রিকেট পিচের থেকেও বেশি, যেখানে নিউক্লিয়াস একটা মটরশুঁটির মতো। আর তুমি যদি একটা ক্রিকেট বলের মতো নিউক্লিয়াসটা কল্পনা করো, তাহলে একটা গোটা মাঠের সাইজ হচ্ছে অ্যাটমের সাইজ। খুব ছোট্ট জায়গা। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটনস থাকে, নিউট্রনস থাকে এবং মেসনস থাকে। মূলত এই তিনটে জিনিস। মেসনকে আলাদা করে পাওয়া যায় না। প্রোটন আর নিউট্রন ক্যান এক্সিস্ট। এটা পজিটিভ চার্জ, এটা নিউট্রাল চার্জ, মানে জিরো চার্জ। প্রোটন আর নিউট্রন বাইরে এক্সিস্ট করতে পারে, ক্যান নট এক্সিস্ট আউটসাইড নিউক্লিয়াস। এটা নিয়ে আমরা পরে আলাদা করে আলোচনা করব। চার্জ 0, +-1 সবই হতে পারে। বেশ, এটা যে +1 চার্জ বলছি, +1 মানে কি? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। বেশ, এইবার প্রথম প্রশ্ন হচ্ছে, এতটা ছোট জায়গার মধ্যে প্রোটন আর নিউট্রন কিভাবে আটকে থাকে? হাউ protons and neutrons remains inside nucleus, so small place. এবং তোমরা এটাও দেখতে পাচ্ছ যে where protons are positive charged, so proton repulsion will be there. সেটা সত্ত্বেও কিভাবে ওরা একসঙ্গে ফিট করে থাকে? অ্যান্সারটা হচ্ছে, there exists a fundamental force, একটা সম্পূর্ণ নতুন রকমের ফোর্স, যেটা কিনা গ্র্যাভিটেশনও নয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও নয়। ইট ইজ নাইদার গ্র্যাভিটি নর ইলেকট্রোম্যাগনেটিক। একটা অন্য রকমের বল কাজ করে, যাকে কি বলা হয়? কল্ড নিউক্লিয়ার ফোর্স অর স্ট্রং ফোর্স। রেকর্ডিং চালু করেছি আমি, হ্যাঁ।
তাকে নিউক্লিয়ার বল বা স্ট্রং বল বলা হয়। বেশ, ঠিক আছে, which is really very strong, which is really very strong. কতটা স্ট্রং? 137 times strong than Coulombic force. নিউক্লিয়ার ফোর্সের একটাই বেসিক জিনিস এই মুহূর্তে জানতে হবে, যে নিউক্লিয়ার ফোর্স বিটুইন proton proton, proton neutron and neutron neutron all are same. এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। এবং নিউক্লিয়ার ফোর্স is very short range, short ranged মানে does not exist outside the nucleus, outside of nucleus, এবং রেঞ্জটা 1-2 ফেরমি, মানে 1-2 ফেমটোমিটার, 2 না বলে 1-4 ফেমটোমিটার। এই রেঞ্জের বাইরে খুব একটা ও ভালো কাজ করে না। এখান থেকে কিন্তু নিউক্লিয়ার ফোর্সের থেকে একদম বেসিক এলিমেন্টারি এই ইনফরমেশনটার উপরে বেস করি একটা দুটো প্রশ্ন হতে পারে। বেশ, পরের প্রশ্নটা হচ্ছে, মানে পরের বক্তব্যটা হচ্ছে যে দেয়ার আর মেনি এলিমেন্টস, দেয়ার আর 110 প্লাস এলিমেন্টস in nature, এবং তাদের যদি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন কন্টেইন দেখা যায় যে কতগুলো নিউট্রন কতগুলো প্রোটন এক একটা এলিমেন্টের মধ্যে কিরকম তাদের স্টেবিলিটি, তার জন্য একটা স্টেবিলিটি গ্রাফ কল্পনা করা সম্ভব, মানে কল্পনা করা নয়, মানে একটা ড্র করা সম্ভব ফ্রম এক্সপেরিমেন্টাল ডেটা। সেটা এইরকম হওয়ার কথা, মানে এরকম হয় আর কি। এই দিক বরাবর জেড নাম্বার অফ নিউ প্রোটনস, এই দিক বরাবর এন, জেড বা পি যাই বলো, মানে প্রোটন নাম্বার, এই দিক বরাবর নিউট্রন নাম্বার। বুঝতে পারছো যে প্রথম দিকে প্রোটন সমান নিউট্রন বেশিরভাগ এলিমেন্টারি, যত আস্তে আস্তে তুমি বড় বড় এলিমেন্টের দিকে যাবে প্রোটনের থেকে নিউট্রনের সংখ্যা বেশি হবে। 20টা প্রোটন 21টা নিউট্রন এরকম চলবে, তারপর একটা সময় গিয়ে 50টা প্রোটন 60টা নিউট্রন, 80টা প্রোটন 100টা নিউট্রন, এইরকম হতে থাকবে। হ্যাঁ, তো প্রোটনের থেকে নিউট্রনের সংখ্যাটা আর একটু বেশি বাড়বে। কেন, কি কারণে, একটু জটিল প্রশ্ন। তো যাই হোক, এরপর ওটা নিয়ে আমি এখন আর বেশি মাথা ঘামাচ্ছি না। নিউক্লিয়াসের মাস কীরকম, প্রোটন মাস কীরকম, প্রোটন এবং নিউট্রন মাস আর অলমোস্ট সেম। প্রোটন মাসেস এগুলো তোমরা নিশ্চয়ই জানো, অলমোস্ট সেম, কিন্তু নিউট্রনটা স্লাইটলি হেভিয়ার দেন দ্য প্রোটনস। নিউট্রন প্রোটনের তুমি যদি কেজির আকারে মাস জানতে চাও তাহলে তাদের মাসটা এরকম। প্রোটনের মাসটা 1.6 সামথিং ইন্টু 10⁻⁻²৭, এটা 1.6 সামথিং ইন্টু 10⁻⁻২৭ কেজি,
এটা একটু বেশি, একটা একটু কম। এটাকে তুমি যদি এমসি স্কোয়ার গুণ করে তুমি যদি এর আকারে নিয়ে আসতে চাও, এমইভির আকারে নিয়ে আসতে চাও, তাহলে এমইভি প্রোটন মাসটা এই রকম, আর এর মাসটা কত? 939 পয়েন্ট, এটা 928 পয়েন্ট সামথিং, এটা 939 পয়েন্ট সামথিং। Slightly heavier. Whereas mass of electrons 0.511 MeV c square, এবং m প্রোটন তুমি যদি m নিউট্রন বলো, ইটস 1836 টাইমস অফ মাস অফ ইলেকট্রন। এটা আমাকে প্রথমেই জেনে নিতে হবে যে কার কিরকম মাস, কাদের কিরকম, কম্পেয়ার যদি করতে চাও ইলেকট্রনের সঙ্গে প্রোটন নিউট্রনের, সেটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এইবার কথা হচ্ছে, তুমি যদি এলিমেন্টগুলোকে ওয়েট করো, ওজন করো, তাহলে তাদের মাসটা কিন্তু প্রোটন আর নিউট্রনের মাসের সঙ্গে সমান হয় না। If we weight an element, their mass is not equal to mass of proton, তার সঙ্গে যতগুলো নাম্বার অফ প্রোটন থাকবে সেটাকে যদি তুমি জেড বলো, n into mass of neutron প্লাস জেড ইন্টু মাস অফ ইলেকট্রন, এর সঙ্গে এক হবে না। জেডটা আমার অ্যাটমিক নাম্বার, যেটাকে তুমি কিনা নাম্বার অফ প্রোটন, এটাই কিনা নাম্বার অফ প্রোটনস। আর নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রন, প্রোটন সেটাকে একটা অন্য নাম দেওয়া হয়, এটা খেয়াল রাখবে, কারণ এনটা আমরা নিউট্রন বোঝাতে ইউজ করি, এখানে আমি নিউট্রন বোঝাতে ইউজ, ফলে এটা একটা কনফিউজিং হবে। ফলে এই নোটেশনটা তোমাকে জেনে রাখতেই হবে প্রথমে। এটাকে বলা হয়, এটা লেখা হয় এ, এটাকে মাস নাম্বার অনেক সময় বলা হয়। মানে হাইড্রোজেনের মাস নাম্বার 1, সে অক্সিজেনের মাস নাম্বার কত, 16টা প্রোটন 16টা নিউট্রন, 17, এইরকম লেখা হয় মাস নাম্বার, এলিমেন্টের সাইন, আর এখানে লেখা হয় জেড, এইভাবে লেখা হয় 32 16 like this. One H1 like this, 12 C6, এইভাবে লেখা হয়। আমি ছড়িয়ে যাচ্ছি, অক্সিজেন, ভেরি সরি, অক্সিজেন 8 16 অক্সিজেন ইউ, তাদের ওটা মলিকুলার অক্সিজেন। যাই হোক, বেশ, তাহলে এইভাবে আমাদের জিনিসটাকে করা হয়, কোনো অসুবিধা নেই। এবার যখন আমি এলিমেন্টের ওয়েট করব, তখন কিন্তু এটা সমান হবে না, কেন, সেটা একটা প্রশ্ন হবেই। বিকজ প্রোটন নিউট্রন, এদের মধ্যে নিউট্রন প্রোটন have high attraction, ফলে একটা হাই
বাইন্ডিং এনার্জি রয়েছে, যে এনার্জিটা এতটাই বেশি, which is comparable which is এই যে বাইন্ডিং এনার্জিটা of the order of MEV itself, তাদের মাসগুলো এমইভি ওরকম 938 এমইভি। এবারে দেখা যাচ্ছে গোটা দশেক প্রোটন নিউট্রন থাকলে তাদের মধ্যে যে বাইন্ডিং এনার্জি সেটাও 60-70 এমইভি, 50-60 এমইভি এরকম হয়ে যাচ্ছে। ফলে সেই এমইভিটাকে বাদ দিতে হবে ওখান থেকে। সেই জন্য তুমি যদি ইলেকট্রন মাসটাকে ইগনোরও করো, ইগনোরিং ইলেকট্রন মাস তুমি যদি ইগনোর করো, তাহলে মাস অফ এলিমেন্ট সেটা জেড ইন্টু মাস অফ প্রোটন, যতগুলো নিউট্রনের মাস এ মাইনাস জেড নাম্বার অফ নিউট্রন থাকছে, মাইনাস বাইন্ডিং এনার্জি, টোটাল বাইন্ডিং এনার্জি তাদের মধ্যে। এটা সবসময় এবারে এনার্জিটাকে তুমি সি স্কোয়ার দিয়ে ভাগ করে তুমি মাসটা পেয়ে যেতে পারো। এবার তুমি একই এটা যদি এমইভির অর্ডারে দেখো তাহলে সবই এমইভির অর্ডারে। এনিওয়েজ, এটা থেকে একটা ছোটখাটো প্রশ্ন আসতেই পারে। এলিমেন্টের মাস কিসের ইউনিটে আনা রাখা হয়? অ্যাটমিক ইউনিটে তোমাকে জানতে হতে পারে, মানে তুমি অ্যাটমিকের বেসিক জিনিস থেকে হয়তো জানো যে এলিমেন্টের মাস কিসে মাপা হয়। এলিমেন্ট মাস measured in atomic mass unit, যেটা কিনা এক অ্যাটমিক মাস ইউনিট ইজ 931.478 এমইভি। কার্বন মাস এমনি এলিমেন্টের হিসাবে মাস কত? 12 AMU, এটা UAMU সমান তো 931 ইন্টু 408.478 ইন্টু 12। আমি যদি এতে মাপি, আমি ক্যালকুলেটারটা বের করি, 931 পয়েন্ট, তোমরা নিজে নিজে ক্যালকুলেশন করে নিতে পারো, 478 ইন্টু 12, এটা হবে 11,177, অ্যাপ্রক্সিমেটলি 11,177 না 78 লিখবো, 0.7 এমইভি। এইবার কার্বনের মধ্যে 6টা প্রোটন, 6 নিউট্রন, মাস সেটা কত? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটাকে প্রথমে বুঝতে হবে আগে। তো সেটা 6 ইন্টু 938 কত? 6 ইন্টু 938.27 যদি অ্যাপ্রক্সিমেটলি ধরি, প্লাস 6 ইন্টু 939 কত 57, আর কি সেটা কত হয়? ক্যালকুলেটর ওয়ান্স এগেইন, 938.27 নিজে নিজে করে নেবে, ইন্টু 6 ইকুয়ালস টু প্লাস 900, একটু স্লো হচ্ছি আমি, এখানে কিছু করার নেই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, 939, ইন্টু 6 ইকুয়ালস টু 11,267।
এইটা তাদের ইন্ডিভিজুয়াল প্রোটন নিউট্রনগুলোর মাস যোগ করে হয়, আর তুমি যখন এলিমেন্টকে মেজার করো তখন এরকম হয়। তাহলে there is a difference of almost 90 নয়, হ্যাঁ almost 90 MeV lower. কতগুলো A equals to 12 for carbon। তুমি যদি এখানে মাপতে চাও যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কি জিনিস না, প্রোটন এবং নিউট্রন দুটোকেই নিউক্লিয়ন বলা হয়। বোথ যা নিউক্লিয়াসের মধ্যে থাকে তাকেই নিউক্লিয়ন, and protons are called nucleon। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর কার্বন সেটা কত? এটা অ্যাপ্রক্সিমেটলি 90/12। তোমার রয়েছে যতগুলো 12খানা রয়েছে, মোটামুটি 90 MeV মতো কমেছে। তো এটা রাফ ক্যালকুলেশন, 90/12 is around 7.5 MeV। তো বাইন্ডিং এটাকে BE পার নিউক্লিয়ন। এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সমস্ত নিউক্লিয়াসের জন্য সমান হয় না, অফকোর্স হবে না, সেটা হওয়ার কথাও নয়। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বেশ, নিউক্লিয়ার মাস, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এই দুটো বুঝলাম। নিউক্লিয়ার স্টেবিলিটির পিছনে মেন কারণ হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, সেটা বুঝলাম। এবং প্রোটন নিউট্রন এবং নিউট্রন নিউক্লিয়ার ফোর্স প্রত্যেকটি তারা কিন্তু সমান। নিউক্লিয়ার ফোর্স শর্ট রেঞ্জড এবং ভেরি স্ট্রং ফোর্স। বেশ, নিউক্লিয়ার স্টেবিলিটি এবং বাইন্ডিং এনার্জি নিয়ে আমি পরে আসছি। এবারে আমার পরের বক্তব্যটা হচ্ছে নিউক্লিয়ার রেডিয়াস। নিউক্লিয়ার রেডিয়াস কিরকম হয় সেটা তো আমরা অলরেডি জানি, femtometer order। How nuclear radius, আর বলতে নিউক্লিয়ার রেডিয়াস বোঝাচ্ছি, varies with mass number। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। R is approximately R0 into a to the power 1/3, whereas R0 is 1.2 Fermi। তো তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় what is the radius of some element, কোনো একটা এলিমেন্ট যার নাম আমরা এখনো জানি না, আমি এই মুহূর্তে জানি না, তুমি জানো নিশ্চয়ই, of mass number মানে প্রোটন প্লাস নিউট্রন নাম্বার, n লিখতে গিয়ে মাস নাম্বার 64। তুমি কত বলবে না, তুমি বলবে হ্যাঁ স্যার এটা R0, 64 তার 1/3, সেটা হবে R0 ইন্টু 4, 4 4 16, 4 16 64। এটা 4 into 1.2, it's 4.8 femtometer। এই হচ্ছে মেন গল্প, বুঝলে? তো এই রকম কিন্তু এক্সাম কোয়েশ্চেন আসবেই, কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, তাহলে তুমি নিউক্লিয়ার রেডিয়াস এইভাবে বের করতে পারবে। ফর্মুলাটা কোত্থেকে এলো? ফরগেট অ্যাবাউট ইট, কোথাও না কোথাও থেকে এসছে। বেশ, এরপরের গল্প তোমাকে কি জানতে হবে? নিউক্লিয়ার খুব বেশি গল্প যে তোমাকে জানতে হবে সেরকম না, ছোট 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 করে
কিছু 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 গল্প। এরপরের গল্প হচ্ছে স্টেবিলিটি। স্টেবিলিটি জানতে হবে, নিউক্লিয়ারগুলো কীরকম ভাবে স্টেবল। তার জন্য তোমাকে বাইন্ডিং এনার্জি একটা রিলেশন জানতে হবে, যে দিস ইজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এবং মাস নাম্বার, সরি অ্যাটমিক নাম্বার। দিস ইজ নট কনস্ট্যান্ট। এটা প্রথমে একটু খোঁচা 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 আস্তে 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 বাড়তে 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 তারপর আস্তে আস্তে কম হতে 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 যায় দিয়ে ফ্ল্যাট হয়ে যায়। এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ স্মল at very small z, quickly increases তারপর thereafter with some খোঁচা, এই যে খোঁচা, তো with some particular z having high stability, এটা থাকবে। এই যে পার্টিকুলার জেড এর হাই স্টেবিলিটি রয়েছে, এই পার্টিকুলার জেড গুলোকে বলা হয় কল্ড ম্যাজিক নাম্বারস। সেগুলোকে এরকম 2, 8, 20, 28, 40 এটসেট্রা। এর বেশি তোমাকে এখন জানার কোনো দরকার নেই, কিন্তু এরকম কিছু পার্টিকুলার জেড থাকে যেখানে নিউক্লিয়াসগুলো একটু বেশি স্টেবল হয়। বেশ, আর কিছু at z equals to 56, the binding energy per nucleon becomes maximum কত, অ্যারাউন্ড 9 টাইম হয়ে যায় MeV per nucleon। পার নিউক্লিয়ন বললে তো MeV হয়েই গেল। দেন স্লোলি decreases। এখান থেকে স্যার স্টেবিলিটির ব্যাপারটা কি কোথা থেকে আসছে না, দেখো যার যত বাইন্ডিং এনার্জি বেশি, মানে যে এলিমেন্টের নিউক্লিয়াসগুলোকে ধরে থাকার জন্য যে এনার্জিটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে নিউক্লিয় বলের শক্তি যে এলিমেন্টগুলো বা যেগুলোর জন্য খুব বেশি, সেগুলো বেশি স্টেবল অফকোর্স। যার যত কম, সেই নিউক্লিয়াসগুলো তত কম স্টেবল। ফলে লোয়ার জেড নিউক্লিয়াসেস আর লেস স্টেবল, অ্যাট দ্য মিড রেঞ্জ অফ জেড নিউক্লিয়াসেস আর মোর স্টেবল, এবং হায়ার রেঞ্জ অফ জেড নিউক্লিয়াসেস আর লেস স্টেবল। তারা নিজেরাই ভেঙে যায়। বলে এই জাতীয় যে হাইয়ার ওয়ালা যে জায়গাগুলো রয়েছে, এই রেঞ্জটা পার্টিকুলারলি রেডিও অ্যাক্টিভ, সবাই অফকোর্স নয়, নিউক্লিয়ার ফিশন, এগুলো বলবো। এই ঘটনাগুলো এই জায়গাটাতে ঘটে। আর এই রেঞ্জটা, এগুলো স্টেবল লোয়ার জেড নিউক্লিয়াসেস, আর এই জায়গাটা ভেরি স্টেবল। তাদের নিউক্লিয়াসটা ভাঙা, আমি অ্যাটম ভাঙা বা মলিকুল ভাঙার কথা বলছি না, এদের নিউক্লিয়াসগুলোকে ভাঙা বেশ বেশ ভালো রকম শক্ত কিন্তু হয়ে যায়। এই যে গ্রাফটা দেখছো, এটা নিউক্লিয়ার স্টেবিলিটি গ্রাফ বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার
অ্যাটম সরি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রাফ, এইটাকে এক্সপ্লেন করা হয় একটা অন্য ফর্মুলা দিয়ে, যেটাকে সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা বলে। সেটা টেকনিক্যালি তোমাদের সিলেবাসে আলাদা করে লেখা নেই, কিন্তু ওই স্টেবিলিটি, নিউক্লিয়ার রেডিয়াস, মাস, বাইন্ডিং এনার্জি, স্টেবিলিটি কন্ডিশন, এই কথাগুলো যখন লেখা রয়েছে সামান্য একটু জানলে কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, এখন এই ঘটনা এই 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 জিনিসটাকে এক্সপ্লেন করা হয় সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা দিয়ে। সেটা কিছুই না, সেটা এই গ্রাফটার এক্সপেরিমেন্টাল ডেটাগুলোকে ফিট করানো হয়। তো সেইটা একটু বলে দিই। দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রাফ, যেটা কিনা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছিল, আগের পাতায় দেখালাম, is fitted by a formula. সেই ফর্মুলাটাকে বলা হয় সেমি এম্পেরিক্যাল। এটা এতটাই ইম্পর্টেন্ট, এইচ.সি. ভার্মা এইচএস এর বইতেই সেটাকে ইনক্লুড করেছেন। আমি খুব সংক্ষেপে জাস্ট বলতে পারি, বাইন্ডিং এনার্জি ইজ সাম কনস্ট্যান্ট। ধরো এটাকে কনস্ট্যান্টগুলোকে ইন জেনারেল তুমি সিজিরো ফিজিরো দিয়ে লিখতেই পারো, ওটাকে কি একটা A0 A1 দিয়ে লেখাটাই বোধ হয় বেশি নিয়ম, বা এভি এএস এইরকম। তো যাই হোক, আমি এটাকে এভি এএস সাম কনস্ট্যান্ট ইন্টু এ মাইনাস সাম কনস্ট্যান্ট ইন্টু a to the power 3 minus some another constant z into z minus 1, ঠিকই লিখছি, a to the power 3, এখানটায় কি লিখবো, z into z minus 1 এর পর আর কিছু লেখা নেই এখানে, এসির মধ্যেই সব ঢুকে গেছে, এইটাই যথেষ্ট। Plus some other terms, leave them. এইটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স থেকে আসে, এইটা হচ্ছে সারফেস নিউক্লিয়ন্স থেকে আসবে, নিউক্লিয়ন্স থেকে আসবে, আর এটা তুমি বুঝতেই পারছো কুলম্বিক অ্যাট্রাক্ট রিপালশন থেকে আসবে। এই যে এই যে ফর্মুলা, এটাকে সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা বলা হলো। কোত্থেকে পেলাম স্যার? না ওই এক্সপেরিমেন্টালি কার্ভটা ফিট করে পেয়েছি, এবং এইটাকে মডেল দিস ফর্মুলা, এইটাকে is explained by liquid drop model. স্যার এইটা কি জানতে হবে না? ফর্মুলাটা মনে রাখবে। লিকুইড ড্রপ মডেল সম্বন্ধে একটাই কথা, যে নিউক্লিয়ন্সগুলোকে লিকুইড ড্রপের মতো ভরা হলো। এটা নিউক্লিয়ার ফোর্স মানে প্রত্যেকটা প্রোটন 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 নিউট্রন 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 এদের মধ্যেকার যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা থেকে এলো। আর যেহেতু সারফেসের দিকে নিউক্লিয়নগুলো একই রকমভাবে ফোর্স অনুভব করতে পারে না, কেন্দ্র বা সেন্টারের দিকের যে নিউক্লিয়নগুলো থাকে সেই রকম একেবারেই পার হবে না। কেন হবে না? স্বাভাবিক, তুমি ট্রেনের মধ্যে যখন গেটের মধ্যে থাকো, তুমি ধাক্কা খেয়ে বাইরে বেরিয়ে যেতে পারো। তুমি ট্রেনের মধ্যে থাকলে কামরার, তুমি ধাক্কা খেয়ে বাইরে বেরোবে না। মানে ব্যাপারটা হচ্ছে নিউক্লিয়ন্স এট দ্য সেন্টার্স এক্সপিরিয়েন্সেস ইউনিফর্ম ফোর্স ফ্রম বিকজ অফ দেয়ার সারাউন্ডিং। কিন্তু নিউক্লিয়াসের যারা বাইরের দিকে রয়েছে তারা সেইভাবে ইউনিফর্মলি ফোর্সটা অনুভব করবে না, কেন তাদের একদিকে নিউক্লিয়ন দেখতে পাবে আর একদিকে ফাঁকা দেখতে পাবে, শূন্য দেখতে পাবে। সো দেয়ার উইল বি সাম মানে মিসম্যাচ, মানে দেয়ার ইজ সাম ডিফারেন্স অফ বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ন ফ্রম দ্য সেন্টারের নিউক্লিয়ন অ্যান্ড দ্য সারফেস নিউক্লিয়ন।
সারফেস নিউক্লিয়নগুলোর বাইন্ডিং এনার্জি একটু আলাদা দেন সেন্টার নিউক্লিয়নগুলো। সেটা থেকে কোনোভাবে ক্যালকুলেশন করে এরকম একটা জিনিস পাওয়া গেল। আর এটা তো কুলম্ব, তুমি বুঝতেই পারছো, প্রোটনগুলো পরস্পরকে মধ্যে রিপালশন করবে, কুলম্বিক রিপালশন মানে প্রোটন প্রোটন রিপালশন। এইটুকু মনে রাখলেই হবে, ইউকে ম্যাক্সিমাম এই অবধি মার্কস মানে এই অবধি জিজ্ঞেস করতে পারে এখানে। বেশ, স্টেবিলিটির জন্য কি দরকার হয় সেটা আমি তোমাকে বললাম, যে স্টেবিলিটির জন্য দরকার হয় হাইয়ার বাইন্ডিং এনার্জিস, এবং তাহলে মিড রেঞ্জগুলো বেশি রেস্টেবল। এইগুলোও স্টেবেলই, কিন্তু এর মধ্যে একটা খাঁজ, একটা খোঁচা, একটা ম্যাজিক নাম্বারস এগুলো রয়েছে। আর পরের দিকে এগুলো অতটা স্টেবল, এইটুকু জানলেই হবে। এরপরে ফিশন টিশন ইত্যাদিতে আসবো একটু পরে। তো তার আগে নিউক্লিয়ার স্পিন অফ প্রোটন নিউট্রন বোথ কিন্তু হাফ, বেশ সেম অ্যাজ ইলেকট্রন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বাট দেয়ার ম্যাগনেটিক মোমেন্টস, ম্যাগনেটিক মোমেন্ট কোত্থেকে আসছে স্যার? স্পিন আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টস are not equal, not same, এবং also different from electron, এটা জানতে হবে। ইলেকট্রনের জন্য তার যে মিউ এস সেটা কিন্তু EH কাট বাই 2 মাস অফ ইলেকট্রন, তার সঙ্গে ইলেকট্রনের স্পিন, এটাকে এস বলতে পারো, এবং এস এর জায়গায় সিম্পল হাফ, সরি এস এর জায়গায় 2 বসিয়ে দাও, EH ক্রস বাই 2me ইন্টু 2 সমান EH কাট বাই m ইলেকট্রন, সেটা কোনো সমস্যা না। প্রোটনের জন্য তার মিউ এস অফ ইলেকট্রন, মিউ এস অফ প্রোটন, সেটা কিন্তু EH বাই 2m অফ প্রোটন এস শুধু নয়, তার সঙ্গে আর একটা এক্সট্রা জিনিস গুণ হবে, নট ইকুয়াল টু দিস। তো এটার এস হাফ সেটা আমরা জানি, ফলে এটাকে আমি আর লিখছি না। এটার সাথে এর যে ম্যাগনেটিক মোমেন্ট, এর ম্যাগনেটিক মোমেন্টটাকে এটা কিন্তু নট ইকুয়ালস টু 2, মানে সরি এটাকে ম্যাগনেটিক মোমেন্ট বলবো না, এটাকে জি ফ্যাক্টর বলবো। তো তুমি এইভাবে ভাবতে পারো যে এটাকে এটা এসটাকে আমি 2 লিখেছি, তো আমি একটা জেনারেলাইজড ডেফিনিশন দিচ্ছি যে জি ফ্যাক্টর অফ ইলেকট্রন হুইচ ইজ 2, লেটস সে। এটাকে বলবো জি ফ্যাক্টর অফ প্রোটন হুইচ ইজ নট 2, হুইচ ইজ 5.5, এক্সাক্ট মানটা যেন কত, 5.585 মাস অফ প্রোটন। নিউট্রন তার জন্য আবার সেটা আলাদা। স্যার নিউট্রনের 0 হওয়া উচিত ছিল না জি ফ্যাক্টর? আইডিয়ালি তাই হওয়া উচিত ছিল, কিন্তু হয় না, কেন নিউট্রনের চার্জ নেই, ফলে আইডিয়ালি 0 হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। এর হচ্ছে জি ফ্যাক্টর হচ্ছে -3.826, -3.826 multiplied by EH by 2 mass of neutron. তো এইটা কেন? প্রোটন এবং নিউট্রন যদি একদম পিওর ফান্ডামেন্টাল পার্টিকেল হতো, পরের পাতায় আমি লিখবো, তাহলে কিন্তু এটা হতো না। এখান থেকে প্রশ্ন পড়বেই, সিলেবাসে এক্সপ্লিসিটলি ওইভাবে লেখা আছে, মানে প্রশ্ন পড়বেই। ইফ প্রোটন and neutron were ideal fundamental particle like electron,
ইলেকট্রনকে আর ভাঙা যায় না, একদম ফান্ডামেন্টাল পার্টিকেল লাইক ইলেকট্রন, then GP would have been, GT কত হওয়া উচিত ছিল, would have been 2 and GN would have been 0. But যেহেতু চার্জলেসের স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থাকার কথা নয় আইডিয়ালি, but their experimental GP and GN values suggest কি তারা বলে দেয় that protons and neutrons are not point particles. দেখো আমরা এক্সপেরিমেন্টালি মেজার করার আগেই, মানে এক্সপেরিমেন্টালি প্রোটন নিউট্রনকে ভেঙে ফেলার আগেই আমি প্রোটন আর নিউট্রনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে মাপতে পেরেছি খুব ইজিলি। সেটা ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ড, ওই স্ট্যান্ডগার্লেক এক্সপেরিমেন্টের মতো করে ইলেকট্রন আর প্রোটনের স্রোত পাঠিয়ে তাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা মেজার করে যায়। সেটা মেজার করে আমি বলতে পেরেছি যে ভাই যতই ঘুড়ি ওড়াও রাতে, তুমি পয়েন্ট পার্টিকেল নও। তোমাকে পয়েন্ট মনে হচ্ছে এখনো, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় তুমি প্রমাণ হবে যে তুমি পয়েন্ট পার্টিকেল নও। সে তোমাকে ভাঙা যাক, বাইরে আমরা দুই ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে জরাসন্ধের মতো তোমাকে চিড়ে ফেলে দুদিকে ফেলতে পারি বা না পারি, as per our physics knowledge is concerned, you are not point particle. তাহলে এরকম একটা জিরো চার্জের একটা জিনিসের একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকতে পারতো না। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সৃষ্টি হতে গেলে তুমি একটা চার্জ পার্টিকেলের রোটেশন, এই জাতীয় কিছু একটা দরকার। সে তোমার মধ্যে, নিউটনের মধ্যে নিশ্চয়ই চার্জ পার্টিকেলস আরও রয়েছে যারা ওই দিকে ঘোরাফেরা করছে, এবং দিস ইজ ইকুয়ালি ট্রু টু দ্য প্রোটনস অলসো। প্রোটন চার্জ পার্টিকেল ঠিকই, কিন্তু তার এটা হওয়া উচিত ছিল 2, হয়ে গেল 5। ঠিক হলো না, মানে আমার মধ্যেও কিছু ইন্টারনাল আরও পার্টিকেলস রয়েছে যারা এধার ওধার ঘুরে তোমার ম্যাগনেটিক মোমেন্টটাকে সৃষ্টি করছে, বাড়িয়ে দিচ্ছে। ইলেকট্রন আমার ভালো বাধ্য ছেলে, যা হওয়া উচিত ছিল তাই হচ্ছে। বেশ, এগুলো তুমি যদি গোটা, আর একটা মজা আছে, সেটা আমি পুরোটা বলার সুযোগ পাবো না, যে ইফ উই মেজার magnet mu of whole nucleus, that also abar not equals to individual sum of, সেটাও আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাগনেটিক মোমেন্টের সাম হয় না। সাম অফ ইন্ডিভিজুয়াল প্রোটন, ইন্ডিভিজুয়াল মিউ অফ প্রোটন অ্যান্ড নিউট্রনস। যেটা বক্তব্য রাখতে চাইছি, নিউক্লিয়াস not equal to z of mu proton plus a minus z of mu neutron, এটাও হয় না, mn লিখে দিয়েছি ভুল করে, mu of n, এটাও হয় না ডিউ টু addition, vector addition of protons and neutrons। এটার মধ্যে খুব ভয়ানক কিছু নয়, proton and neutrons individual dipole moments।
সাম কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার, এর বেশি কিছু জানার দরকার নেই। যে কেন, প্রথম তুমি ওইটা জানো যে কেন প্রোটনের এবং নিউট্রনের জিপি অ্যান্ড জিএন আর ডিফারেন্ট দেন দ্য এক্সপেকটেশন, সেটা বললাম। আর প্রোটন আর নিউট্রনের ইন্ডিভিজুয়াল যে ডাইপোল মোমেন্টগুলো, এর ধরো মিউ পি, এর ধরো মিউ এন, তাদের মধ্যে একটা কাপলিং হয়। সেটা ওই এলএস কাপলিং, যে কাপলিং ওরকমের মতোই, বাট সেটা তোমার এখানে অতটাও ইজিভাবে হবে না, সাম কমপ্লিকেটেড গেম হবে, বাট লিভ দ্যাট পার্ট। কিন্তু এদের মধ্যে কাপলিং হওয়ার জন্য টোটাল নিউক্লিয়াসের ডাইপোল মোমেন্টটা এদের ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্ট, অল আর ভেক্টরস অফকোর্স, তাদের অ্যাডিশন করলে যা হয় তার সমান হবে না, হওয়ার কথা নয়। বেশ, তাহলে আমরা এগুলো মোটামুটি গল্পটা শেষ করে ফেললাম, মানে নিউক্লিয়াসের পুরো গল্পটা শেষ করতে পারিনি, একটা মোটামুটি অংশ শেষ করলাম। এইবার আমি যাব নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন সেটা খুব একটা কঠিন জিনিস নয়, যে বিগার নিউক্লিয়াস breaks into smaller nucleus and energy released, এটা থেকেই অ্যাটম বম তৈরি হয়েছিল। রিলিজেস, ওই যে বাইন্ডিং এনার্জি কার্ভ আমি তোমাকে বললাম, খুব সংক্ষেপে আবার বলি, তাহলে এই দিককার কোনো জিনিস যদি ভেঙে এই রকম দুখানা তৈরি হয়, তাহলে দেখো কি হচ্ছে। দ্য প্রোডাক্ট নিউক্লিয়াসেস have higher বাইন্ডিং এনার্জি, অফকোর্স, কেন যত এই বড় থেকে যত ছোট হবে তত তার এই জায়গাটাতে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন্স সেটা কিন্তু বেড়ে যাবে, হায়ার বি, হেন্স লোয়ার মাস। হায়ার বি হলে লোয়ার মাস কেন, এই যে বলেছিলাম, কোথায় বলেছিলাম, এই যে মাস অফ দ্য এলিমেন্ট is ZMP plus A minus ZMN minus binding energy by C square, এটা বলেছিলাম। অ্যাটমিক মাস ইউনিটটাকে সরিয়ে দিই, বেশ, এটা আবার মাঝামাঝি। এটা যেহেতু বলেছিলাম, ফলে তুমি বুঝতেই পারছো যে যত বাইন্ডিং এনার্জি বেড়ে যাবে তার মাসটা কমে যাবে। এবার সেই মাসটা যাবে কোথায়, লোয়া মাস, ওই বাইন্ডিং এনার্জিটা বেড়ে যাচ্ছে ফলে খানিকটা মাস কমে যাচ্ছে, সেই মাসটা রিলিজ হচ্ছে, লোয়ার মাস। দ্যাট লোয়ার মাস ম্যানিফেস্ট, মাস আর এনার্জি একই জিনিস, ইন্টু কাইনেটিক এনার্জি of nucleuses, কি ফর্মুলা না, ওই যে এনার্জি ইকুইভ্যালেন্ট is mc square, following this formula, mc স্কয়ারটাকে আবার m স্কয়ার লাগছে, ঠিকই, c স্কয়ার ফর্মুলা। ফিশনের জেনারেল গল্প এইটুকু, একদম কোর জায়গাতে এর গল্প এইটুকু। এবারে ফিউশন ঘটতে গেলে ব্যাপারটা যে খুব, সরি, ফিশন ঘটতে গেলে ব্যাপারটা যে ঠিক সঙ্গে বাইন্ডিং এনার্জি টা যে বললাম যে এনার্জিটিক্যালি ফেভারেবল সিচুয়েশন দাঁড়াচ্ছে, যে একটা বড় নিউক্লিয়াসের পক্ষে ছোট নিউক্লিয়াসে ভেঙে যাওয়াটা
বাট সেটা সবসময় খুব স্পন্টেনিয়াস হয় না যে এমনি হয়ে যাবে ব্যাপারটা। তো তার মাঝখানে আরও কিছু ব্যাপার থাকে। তো সেটাকে তুমি যদি একটা সহজ করে আমি একটা ছোট্ট একটা দুটো ইয়ের মধ্য দিয়ে, ইমেজের মধ্য দিয়ে বোঝাতে চাই, খুব ডিটেলিং তোমাকে জানার দরকার নেই। এরকম একটা সিচুয়েশন যে একটা বড় নিউক্লিয়াস ছিল, তার এনার্জি ছিল এত, এবারে মাঝখানে তার মধ্যে কিছু একটা ফিজিক্যাল ডিস্টরশন ঘটলো, দিয়ে তারপরে সেটা ভাঙলো। তো এর মাঝখানের যে এনার্জি, এটা সব থেকে বেশি এনার্জি, এই অবধি তাকে পৌঁছাতে হবে। এইটার থেকে এই এনার্জিটা কম, এই এনার্জিটা আরও কম, মানে E1-এর এনার্জির থেকে E3-র এনার্জি বেশি। সেই সরি সব E1-এর থেকে E3-র এনার্জিটা কম, যে এনার্জিটা কমে যাচ্ছে সেই এনার্জিটাই তুমি ভাবতে পারো ওইখানে চলে যাচ্ছে। কি স্যার এনার্জি কম এনার্জি বেশি, হ্যাঁ ব্যাপারটা কী সব বলতে চাইছেন? তো যাই হোক, অ্যাকচুয়ালি বাইন্ডিং এনার্জি এটার বেশি, কিন্তু এটা যদি তুমি শুধু এনার্জির বলো, যেহেতু এখানে একটা নেগেটিভ চিহ্ন রয়েছে, তাহলে তুমি এইভাবে ভাবতে পারো যে এনার্জিটা বেশি। আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। একটা ইমেজ আমি তোমাকে দেখাতে পারি, সেটা বরং সেটা বুঝতে আরও জিনিসটা বেটার বোঝা যাবে। এগুলো থেকে ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। প্রথমে এরকম ছিল, তারপরে সেটাকে আরেকটু এনার্জিটিক্যালি বেশি এনার্জিতে যেতে হবে, অ্যাক্টিভেশন এনার্জির মতো গল্প। তোমরা কেমিস্ট্রিতে অ্যাক্টিভেশন এনার্জি পড়েছো, তো সেই জাতীয় একটা গল্পের উপরে পৌঁছাতে হবে। তারপরে এরকম করে সেট করে এনার্জিটা এর কমে যাবে। আপনি বলেন বাইন্ডিং এনার্জি বেশি, হ্যাঁ বাইন্ডিং এনার্জি ওইটার বেশি, বা বাইন্ডিং এনার্জি নেগেটিভে, ফলে এই হিসাবে তুমি ভাবতে পারো যে এনার্জিটা কমে গেল, দিয়ে এতটা এনার্জি রিলিজ হয়ে গেল। সবই বাইন্ডিং এনার্জি বলতে গেলে এটা নেগেটিভ ফরম্যাটে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, সেটা পজিটিভ হিসেবে ওই রকম ভাবলে একরকম, ওটাকে নেগেটিভ হিসেবে ভাবলে আরেক রকম। তো অ্যাবসলিউট এনার্জি স্কেলটাতে বাইন্ডিং এনার্জি কিন্তু নেগেটিভ। কিন্তু তুমি দেখবে আমি যখন এইসব লিখছি, এগুলোকে আমি উপরের দিকেই পজিটিভই লিখছি, যখন এটা লিখছি তখন এটাতে পজিটিভই লিখছি, এগুলো অ্যাকচুয়ালি সবই কিন্তু নেগেটিভ, হ্যাঁ, অ্যাবসলিউট স্কেলে। তো যাই হোক, সেটা নিয়ে বেশি বলার করা দরকার নেই। মেন বক্তব্যটা হচ্ছে যে একটা বিগার নিউক্লিয়াস নিডস অ্যান অ্যাক্টিভেশন এনার্জি, একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তাকে ক্রস করতে হয়, একটা উপরে উঠতে হয়। সেই ক্রসিং ব্যারিয়ারটা কোত্থেকে পায়, কীভাবে এক্সাইটেশন করতে হবে, এগুলো সব কিছু নিয়েই ওপেনহাইমাররা মাথা ঘামিয়েছিল। তারা বহু কিছু নিয়ে মাথা ঘামিয়েছিল অনেক দিন ধরে, তারপরে অ্যাটম বম হয়েছিল। বাট মূল ব্যাপারটা এইরকম কন্ট্রোলড অবস্থায় সেটাকে ঠিকঠাক করতে হবে। এর বেশি কিছু করার দরকার নেই। এগুলো সবই কোয়ান্টাম মেকানিক্সের রুল দ্বারা ডিটারমাইন্ড হয়। এবং এখানে আর কিছু তোমার ফিউশনের যন্ত্রপাতি অনেক কিছু আছে, আর কিছু জানার দরকার। ফিউশন জিনিসটা কি না, আচ্ছা ফিউশনের আগে এমনি উদাহরণ কি রকম, উদাহরণ অনেক রকম রয়েছে। একই রকমভাবে মানে একই টাইপের সেম মাসওয়ালা দুটোতে ভাঙতে পারে, একটু বড় একটু ছোটোওয়ালা দুটো মাসে ভাঙতে পারে। সেখান থেকে আর খুব বেশি কিছু হাবিজাবি প্রশ্ন দেবে না, কেন সেটা একটু জটিল হয়ে যাবে। আর ফিউশন জিনিসটা কিছু না। ফিউশন মানে হচ্ছে যে এটাকে আমি এটুকুই রাখছি, ফিউশন মানে হচ্ছে জোড়া লাগা। এটা একটা জোড়া লেগে বিগার নিউক্লিয়াস তৈরি হওয়া। এইবার এই যে বাইন্ডিং এনার্জি কার্ভটা আমরা দেখছিলাম, সেটার দিকে তুমি যদি তাকাও, তাহলে তুমি আবার আর একটা জিনিস দেখতে পাবে যে একই ঘটনা উল্টো দিক থেকেও ঘটা সম্ভব। মানে এই যে বড় একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে ছোট হয়ে গেল, বাইন্ডিং এনার্জি সেখানে বেড়ে গেল, অ্যাবসলিউট স্কেলে কিন্তু কমে গেল। যাই হোক, আমি এটাকে এভাবেই দেখছি। তো তেমনি তুমি যদি দুটো ছোট নিউক্লিয়াস জোড়া লেগে বড় নিউক্লিয়াস তৈরি হয়, একই ঘটনা ঘটবে। বুঝতেই পারছো, বিই অফ দ্য bigger nucleus increased
increased, তাহলে hence mass of the bigger nucleus decrease, hence energy released. এই একই গল্প এখানে চলবে। বেশ, তাহলে ফিউশন করে দেওয়াটা অনেক সহজ, কিন্তু সেই ফিউশনের জন্য একই গল্প, যে ফিউশন নিডস, এখানেও একটা অ্যাক্টিভেশন এনার্জির গল্প রয়েছে। হিয়ার অলসো অ্যাক্টিভেশন এনার্জি, পোটেনশিয়াল ব্যারিয়ার। কিন্তু খুব ছোট ছোট করে বলছি, যাতে করে যদি প্রশ্ন আসে একটা কিছু গল্প ভেবে চিন্তে একটা উত্তর দিতে পারো, ইজ দেয়ার। এবং সেক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ইনিশিয়াল স্মলার নিউক্লিয়াস, তোমাকে যদি বলে প্রশ্নটা ঘুরিয়ে করে, needs to be highly energetic, এখান থেকে একটা প্রশ্ন করে মাঝে মাঝে, energetic at first, এবং তাদেরকে ওই এনার্জেটিক বানাতে গেলে, মানে বানাতে যদি হয়, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনিশিয়ালি একটা ফিশন তৈরি করতে হবে অ্যাট ফার্স্ট। দ্যাট ইজ ডান বাই, ওকে গতিশীল করে তোলা, প্রথমে ওর একটা হাই এনার্জি লাগবে, নিউক্লিয়ার ফিশন। তাহলে টু হ্যাভ, বেসিক কোয়েশ্চেন হচ্ছে, if you want to have a fusion, you need to have a fission first. কেন এই নিউক্লিয়ার ফিশন দিয়ে তোমাকে এই ইনিশিয়াল যে কন্ডিশন, যে প্রথমে ওই ছোট নিউক্লিয়াসগুলোকে গতিশীল করতে হবে, প্রচণ্ড হাই এনার্জেটিক করতে হবে, সেইটা কিন্তু তুমি ফিশন ছাড়া পারবে না। কেন ফিশন দরকার ফিউশন করতে গেলে? কেন ফিউশন করতে গেলে ছোট নিউক্লিয়াসগুলোকে খুবই গতিশীল হতে হয়, খুবই এনার্জেটিক হতে হয়, সেটা নিউক্লিয়ার ফিশন ছাড়া করা যায় না। বেশ, এটা মনে থাকবে, এটা থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেবে। ফিউশন ইন সান তোমরা কিরকম হয় তোমরা জানো, আমি আর রিপিট করব না। ইয়েস, ইউ নো দ্যাট, জাস্ট লিখে দেবো যে স্টারসে ফিউশন ইন স্টারস, স্টারের এনার্জি কিন্তু ফিউশন থেকে আসে, হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন, পজিট্রন, নিউট্রিনো, এরকম, এটা 2 হাইড্রোজেন, মানে একটা নিউট্রন একটা প্রোটন, তারপরে এরকম একটা 2 হাইড্রোজেন প্লাস 1 হাইড্রোজেন, এরকম হলো 3 হাইড্রোজেন যোগ হয়ে একটা 4 হাইড্রোজেন হলো, এইরকম করে সেই 4 হিলিয়াম হলো, এইরকম প্রসেসটা চলতে থাকবে। মানে মেইন প্রসেস হচ্ছে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন টু হিলিয়াম, এটা হচ্ছে মেইন প্রসেস, এটা হচ্ছে সামারি, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রসেস। তো যাই হোক, 4টে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা নিচে লেখা আছে। তো হিলিয়াম প্লাস ইলেকট্রন প্লাস 2 নিউট্রিনো প্লাস 2 গামা। নিউট্রিনো কি জিনিস সেটা আমরা পরে একটুখানি আলোচনা করব নেক্সট ক্লাসে, পার্টিকেল ফিজিক্সের ক্লাসটাতে। তো যাই হোক, এটা হচ্ছে হিলিয়াম সাইকেল, এরকম কার্বন সাইকেল আছে। তো যাই হোক, তাহলে আমরা যে দ্য এনার্জি, আমরা একটাই লাইন জেনে রাখি, রিলিজড বাই স্টারস comes from fusion, এবং সেখানে একটা হাইড্রোজেন সাইকেল রয়েছে, যেটাতে কি হয়, সেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, এবং আর একটা কার্বন সাইকেল রয়েছে, যেটা থেকে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে কার্বন হয়,
এরকম করে 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 অনেক কিছু হতে পারে হাইড্রোজেন থেকে বহু কিছু, মানে সব রকম এলিমেন্টই অ্যাকচুয়ালি সম্ভব। তো যাই হোক, হাইড্রোজেন থেকে কার্বন সম্ভব, হাইড্রোজেন প্লাস হিলিয়াম, হিলিয়াম প্লাস হিলিয়াম থেকে এরকম এরকম করে একবারেই লিখছি, হিলিয়াম থেকে কার্বন সম্ভব। দিস আর অল পসিবিলিটিস। যাই হোক, তাহলে এইটুকুই আমার মোটামুটি মেন সিলেবাসের মেন বক্তব্য ছিল নিউক্লিয়ার ফিজিক্সে। এরপরে আমরা পরের দিন যত তাড়াতাড়ি সম্ভব আমরা পার্টিকল ফিজিক্স, ইউকা মডেল, এলিমেন্টারি পার্টিকলস, শর্ট রেঞ্জ ইন্টারাকশন অফকোর্স। তো যাই হোক, শর্ট রেঞ্জ ইন্টারাকশনটা আনসার্টেনিটি দিয়ে বুঝে ইউকা মডেলস, এলিমেন্টারি পার্টিকলস, ব্যারিয়নস অ্যান্ড লেপটনস আমরা এখান থেকে দেখে ফেলব। তারপরে একদিন ছোট্ট করে একটু লেজার, ছোট্ট করে একটু রিলেটিভিটি, যথেষ্ট। এখনো আমার 3খানা ক্লাস হলে তবে এটা হয়, এবং সেই 3টে ক্লাস হোপফুলি আমরা, আজকে তো 21 হয়েই গেল, 28-28 মধ্যে হয়তো কমপ্লিট করে ফেলবো, আই গেস সো। মানে 31 তারিখের পর আর থিওরি ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, দরকারও পড়বে না। লাস্টের দিকে একেবারেই শুধুই টেস্ট, বোথ ফর 9, 10 and 11, 12। যদি ইচ্ছা করে, যদি সময় পাই, 7-এর পর আমি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সামান্য একাত্র বলতেও পারি, যতটা পার। সবটা পেরে উঠলাম না বস, যতটা ভেবেছিলাম আপ্রাণ চেষ্টা করেছি। মাঝখানে 3 সপ্তাহ খুব টাফ সিচুয়েশনের মধ্যে গেছি, তো ওই আর কি, দেখা যাক টেস্ট ফেস্ট নিয়ে কতটা কি করতে পারি। ঠিক আছে, আপাতত আজকের মতো এইটুকুই। পার্টিকেল ফিজিক্সটা যত তাড়াতাড়ি, কালকে পারলে আমি কালকেই বসবো, কেমন? ঠিক আছে, চল, বাই বাই।